বন্ধুরা, তোমরা দেখছো লিফট মুভির দ্বিতীয় পার্ট। তো চলো আর পেছাল না বাড়ে শুরু করা যাক আজকের মুভি এক্সপ্লেনেশন। এই টেনশন শেষ হয়ে গেলেও তাদের সামনে হাজির হয় নতুন এক আপদ। কমিশনে হেক্সলি হঠাৎ তাদের সাথে দেখা করতে চাই। দেখা করার পাশে জানাই যে ইওরগানসন তার কোম্পানি ক্যাম্পোলারকে চাঁদে পাঠিয়ে দিয়েছে। এই লোকটাই ইন্টারপোলের কাছে তার সমস্ত তথ্য ফাঁস করতো। মানে বুঝতেই পারছো, ইওরগানসন কিন্তু একেবারেই কাঁচা খেলন না। হেক্সলি জানাই যে আর কয়েকদিন পরে ইওরগানসন তার গোল্ডগুলোকে ট্রান্সফার করতে যাচ্ছে। তখন সাইরাস বলে মাত্র কয়েকদিনে এই হাইয়েস্ট প্রিপারেশন নেওয়ার জন্য যথেষ্ট না। তখন হেসলি তার পুরো টিমমেটকে জেলে ভাত খাওয়ানো ভয় দেখায়। আর সাইরাসও জবাব দেয় যে সেই এসব কিছুকে কোনো পাত্তা দেয় না। তবে শুধুমাত্র সাধারণ জনগণ আর অ্যাবের কথা ভেবে রিস্ক নিয়ে হলেও সে এই কাজটি করবে। এর পরের দিন হঠাৎ তারা টিভিতে একটা খবর দেখে। খবরে বলা হয় স্পেনের রাজধানী মাদ্রিদে ওয়াটার সিস্টেম হ্যাক হয়ে গেছে, যার কারণে একারে আর্টিফিশিয়ালভাবে বন্যা তৈরি করে রাস্তাঘাট সম্পূর্ণ ভাসে দিয়েছে। আর তাতে ইতিমধ্যে কয়েকজন লোকও মারা যায়। আসলে এটা ছিল কেবল একটা ডেমো, যাই হ্যাকার গ্রুপ ইওরগানসনকে দেখাতে চেয়েছিল। সে জানতে চাইছিল যে লিবিয়াতন আসলে তার ডিমান্ড পূরণ করতে পারবে কিনা। তবে ডেমো দেখার পর তার সন্দেহ দূর হয়ে যায়। এদিকে এই সব কিছু দেখে সারাসু তার লোকদেরকে বলে তোমরা সবাই আরেকবার ভেবে দেখো, এই পথটা কিন্তু আমাদের জন্য একটা মৃত্যুপথ হয়ে উঠতে পারে। সেই একাই কিছু একটা করবে বলে তাদেরকে জানায়, কিন্তু কেউ তাকে একা ছেড়ে দিতে চায় না। তাছাড়া সাধারণ জনগণের জীবন বাঁচানোর জন্য তারা এই কাজটা করবেই। তো ফাইনালি সবাই মিলে আবার নতুন উদ্যমে প্রিপারেশন নিতে থাকে। সারাস লুককে তাদের এনএফডি ডিভাইসে সব ক্যামেরা খুলে প্লেনের চারিদিকে লাগাতে বলে, কারণ এই ক্যামেরাগুলোর জন্য প্লেনের চারিদিকে সব কিছু খুব ভালোভাবে দেখা যাবে, যা এই বিশাল প্লেনের নিচে পারফেক্টভাবে জেট প্লেনটাকে লক করার জন্য কাজে আসতে পারে। পাশাপাশি প্লেনটিকে অদৃশ্য রাখার জন্য হলেও অনেকগুলো ম্যাটেরিয়ালও লাগাতে হবে। তো লুক কথা মতো কাজ শুরু করে দেয়। আর মিসু তার পিআই সাইডে ডিভাইসটা বানিয়ে ফেলে, কিন্তু এই ডিভাইসটা আসলে একটা বোমের মতোই দেখতে। ইয়াবের কথা সেটাকে আলাদা আলাদা পার্ট করে সবাইকে দিয়ে দেওয়া হয়। এই পার্টগুলোকে তারা প্লেনের ভিতরে আবারও লাগিয়ে দেবে, যাতে রেডিও সিগন্যাল জ্যাম করা যায়। তাদের সব কিছু ঠিকঠাক হয়ে যাওয়ার পর তারা হাই স্ট্রিটের জন্য রেডি হয়। প্ল্যান অনুযায়ী শুধুমাত্র ক্যামেলে বাদে বাকি সবাই এয়ারপ্লেনের টিকিট কেটে নেয়, কারণ যে প্লেনটাকে শুধুমাত্র ক্যামেলা প্লেনের নিচে নিয়ে আসবে। আর তাদের প্ল্যানও ছিল মাঝেরাক এয়ারপোর্টে খারাপ আবহাওয়ার কথা বলে প্লেনটাকে ল্যান্ড করাবে। এছাড়াও রাডারের ভিতর থেকে প্লেন গায়েব থাকায় কেউ ব্যাপারটা বুঝবে না। অন্যদিকে ইএটিসি থেকে প্লেনটাকে অদৃশ্য করার জন্য হ্যারি তো আসেই। তো ইমার্জেন্সি ল্যান্ডিং করার সময় তারা সবগুলো গোল্ড চুরি করে জেট নিয়ে পালাবে, এমনটা ছিল তাদের প্ল্যান। যথাসময়ে হাইস্টের দিন সবাই টিকিট কেটে যাত্রীর সাথে প্লেনে আলাদা আলাদা সিটে বসে পড়ে। তাদের কয়েকজন ইকোনমি ক্লাস এবং বাকিরা বিজনেস ক্লাসে টিকিট কেটেছিল। গোল্ডে ভল্টে প্লেনের নিচে কার্গো কম্পার্টমেন্টে খুব কড়া সিকিউরিটির মধ্যে রাখা আছে। অন্যদিকে ক্যামেলাও জেট প্লেনটাকে নিয়ে আস্তে আস্তে ইয়ারবাসের প্লেনের দিকে রওনা হয়। এদিকে প্লেনে ওঠার পর সারা জানতে পারে যে লুক তাদের সাথে নেই, কারণ শেষ মুহূর্তে ভয়ের জন্য সে হাইস থেকে সরে গেছে। এখন লুকের কাছেও কিন্তু পিএসআইডি ডিভাইসে অ্যান্টেনা বুস্টারটা ছিল। এখন তাকে ছাড়াও এই ডিভাইসটা কাজ করতে সক্ষম, কিন্তু বুস্টার না থাকায় সিগন্যাল জ্যাম করার জন্য ককপিটে অনেক কাছে ডিভাইসটা সেট করতে হবে। তখন অ্যাবি একাই এই কাজের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয়। এদিকে মিশন কিন্তু ততক্ষণে প্লেনের সব ক্যামেরাগুলো হ্যাক করে নিয়েছে। সে জানায় যে কয়েকজন লোক প্লেনে বিভিন্ন জায়গায় বসে নজর রাখছে, অর্থাৎ এদের চোখ ফাঁকি দিয়ে হাইস্ট করাটা খুবই ইজি হবে না। তো কিছুক্ষণের মধ্যে প্লেনের মাঝ আকাশে পৌঁছে যায়। তখন সবাই একে একে ওয়াশরুমে যাওয়ার অ্যাক্টিং করে ডিভাইসের বিভিন্ন পার্ট সেখানে রেখে আসতে থাকে। তারপর অ্যাবু সবার শেষে গিয়ে ডিভাইসটা ফিট করে ফেলে, কিন্তু হঠাৎ তার হাত থেকে ডিভাইসটা পড়ে সব পার্টস আলাদা হয়ে যায়। এদিকে ক্যামেলা কিন্তু জেট প্লেনে ইয়ারবাস প্লেনটার কাছাকাছি চলে গিয়েছিল, তাই ব্রাজিলসের রাডার্সের সিস্টেমে তার উপস্থিতি বোঝা যায়। তবে এদিকে এটিসি টাওয়ারে বসে থাকা হ্যারি পাইলটদের কোনো কিছু জানায়নি, যার ফলে এটিসি আর ক্যাম্পোলারকে দুটো প্লেনকে অনেক কাছাকাছি দেখে চমকে যায়। তখন হ্যারি সেটাকে সিস্টেম গ্লিচ বলে হেসে উড়ে দেয়। আসলে সিগন্যাল জ্যাম হাত থেকে পড়ে যাওয়ার কারণে অ্যাবি সেটাকে লাগাতে দেরি করে ফেলেছিল। তবে সাইরাস এসে তাকে হেল্প করলে অবশেষে তার ডিভাইসটা লাগিয়ে ফেলে। অন্যদিকে ক্যামেলাও সঠিকভাবে প্লেনের নিচে তাদের প্লেনটাকে লক করে নেয়। অন্যদিকে এটিসি থেকে সিগন্যাল জ্যামিংয়ের কারণে প্লেনটা অদৃশ্য হয়ে পড়ে। ফলে মহিলা এটাকে ভুল হিসেবে ধরে নিয়ে নিজের কাছে মন দেয়। যাই হোক, এদিকে রাডার সিগন্যাল না থাকার পরেও এটিসির সাথে কিন্তু প্লেনের পাইলটদের যোগাযোগ ছিল। সেখান থেকে হ্যারি তাদেরকে জানায় যে জুরিক এয়ারপোর্ট থেকে এখন তাদের ল্যান্ডিং করার জন্য উপযুক্ত জায়গা নয়, কারণ সেখানে আকাশের আবহাওয়া হঠাৎই খারাপ দেখাচ্ছে। তাই প্ল্যান অনুসারে হ্যারি তাদের কাছে একটা ছোট এয়ারপোর্টে ল্যান্ড করার অনুমতি দেয়। আর পাইলটও তার কথা শুনে প্ল্যানটাকে ডাইভার্ট করে। এদিকে সারাসের কথায় ক্যামেরাও জেট নিয়ে প্লেনের পাশ থেকে সরে যায়। অন্যদিকে প্লেনের মধ্যে সারা সবাইকে সিগন্যাল দেয় যে এখন তাদের হাস্ট করার সময়। তার কথা শুনে ইয়াটন অসুস্থ করে অভিনয় করে এয়ার হোস্টেসকে কাছে ডেকে নেয়।
এই ফাঁকে সে একটা গ্যাসের ক্যানেস্টার ম্যাগনাসের কাছে তুলে দেয়। এই ক্যানেস্টার দিয়ে লেজার তৈরি করা বল কাটা হবে। তো ম্যাগনাস তার কাজ করতে খুব সাবধানের সাথে কার্গো কম্পার্টমেন্টে ঢুকে পড়ে। অন্যদিকে মিশুনা প্লেনে ওয়াইফাই অফ করে দেয়। এর মধ্যে পাইলটরা হঠাৎই জানায় যে খারাপ আবহাওয়ার জন্য তারা কাছের একটা এয়ারপোর্টে ল্যান্ড করবে। এই কথা শুনে ডোনাল্ড সহ ইয়র্গানসনের লোকজনের জন্য গা জ্বালাতে ওঠে। এরপর তারা ব্রিফকেস বের করে গান অ্যাসেম্বল করতে থাকে। তখনই সারেস বুঝতে পারে যে এবার হয়তো হায়েস্ট হয়ে যাওয়ার ব্যাপারটা এরা বুঝতে পেরে গেছে। কিন্তু যদি এখনই কার্গো কম্পার্টমেন্টে ঢুকে পড়ে তাহলে ম্যাগনাস তার কাজ শেষ করতে পারবে না। এদিকে ইয়র্গানসনের ডান হাত ডোনাল্ড সরাসরি বন্দুক হাতে ককপিটের দিকে এগিয়ে যায়। অর্থাৎ তারা প্ল্যানটাকে কিডন্যাপ করে সুইজারল্যান্ডের দিকে নিয়ে যেতে চাইছিল। আর ডোনাল্ড এয়ার হোস্টেসকে জিম্মি করে ককপিটে ঢুকতে চাই। ব্যাস, সাইরাসও তারপরে হামলা করে একটা অজুহাত পেয়ে বসে, যার ফলে শিয়া র্যামি মিলে এয়ার হোস্টেসকে বাঁচানোর নাম করে ডোনাল্ডের উপর আক্রমণ করে। তখন তাদের সাথে ইয়র্গানসনের লোক দিয়ে শুরু করে এক তীব্র মারামারি। এই মারামারিতে উভয় পক্ষে একে অপরকে সমানভাবে টিক্কা দিতে থাকে। মারামারি এক পর্যায়ে সাইরাস টেলিফোনে তার দিয়ে ডোনাল্ডকে শ্বাসরোধ করতে যায়, কিন্তু ডোনাল্ড উল্টো সেই তার দিয়ে তার গলা পেঁচে ধরে। তবে ইয়াবে এসে তার উপর আক্রমণ করলে সে সাইরাসকে ধাক্কা দেয়, আর সাইরাস তখন একটা ট্রলে উপরে গিয়ে পড়ে। তারপর ওই ট্রলের সাথে সেই সিঁড়ি দিয়ে নিচে যেতে থাকে। এভাবে দুই দলের মধ্যে বেশ কিছুক্ষণ ধরে ফাইট চলে। সেই সময় সাইরাস কাছের দরজায় পরে ডোনাল্ডের মাথা ঠুকে দিয়ে তাকে অজ্ঞান করে ফেলে। এভাবে ইয়াবে সে মিলে তাদেরকে ধরাশায়ী করে। এদিকে ম্যাগনাস কিন্তু ততক্ষণে লেজার ব্যবহার করে বল কেটে ফেলেছে। এবার ইয়াবে সাইরাস কার্গো কম্পার্টমেন্ট থেকে করতে থাকে। কিন্তু ঠিক তখনই তাদের সামনে এসে দাঁড়ায় কর্মাক নামের এক ইয়র্গানসনে আর এক লোক। আর প্লেন ততক্ষণও সেই এয়ারপোর্টে নেমে যায় যেখানে তাদেরকে ল্যান্ড করার কথা বলা হয়েছিল। এয়ারপোর্টে রানওয়ে দেখে পাইলটের মাথা যেন আকাশ ভেঙে পড়ার মতো, কারণ ওই রানওয়েতে পুরো বরফের চাদরও ঢেকে গেছে। এখন তাদের হাতে এই এয়ারপোর্টে ল্যান্ড করা ছাড়া আর কোনো সুযোগ নেই। তাই পাইলটটা বরফের মধ্যে প্লেনটাকে নামাতে থাকে। মাটিতে নামার পর রানওয়ে পিছিল হওয়ার কারণে প্লেনটা বারবার স্লিপ করছিল। এছাড়া দুই পাশে জমে থাকা আইসি প্লেনের উইংসগুলো ধাক্কা লাগতে থাকে। তবে এত কিছু পরও প্লেনটা 180 ডিগ্রি ঘুরে নিচে নামতে সক্ষম হয়। অন্যদিকে জেট প্লেনটাও একটু ছোটো হয়, ক্যামেলা খুব সহজেই সেটাকে ল্যান্ড করতে পারে। এদিকে সাইরাসের অ্যাবি ধরা পড়ার পর তাদেরকে নিয়ে কার্গো কম্পার্টমেন্টে যায় কর্ম্যাক। সেখানে তারা ম্যাগনাসকেও তারা ধরাশায়ী করে ফেলে। এরপর হঠাৎ তাদের কাছে ইয়র্গানসনের কল আসে। তখন তারা তাকে জানায় যে কিছু সিসকেসও তাদের গোল্ড চুরি করতে এসেছিল, কিন্তু সব কিছু এখন তাদের কন্ট্রোলে আছে এবং তাদের গোল্ডও নিরাপদে রয়েছে। তখন ইয়র্গানসন বলে, এই বাটপাদের আমার কাছে নিয়ে আসো, আমি এদেরকে ঠিকমতো খাতিরদারি করার ব্যবস্থা করব। তখন তার লোকেরা সাইরাস অ্যাবি এবং ক্যামেলাকে জেট প্লেনে তুলে নেয়। বোটগুলোকে তারা একই প্লেনে নিয়ে ক্যামেলাকে ইতালির উদ্দেশ্যে প্লেন চালাতে বলে। তারপর তারা সরাসরি ইয়র্গানসনের বাড়ির উদ্দেশ্যে চলতে থাকে। এদিকে এই খবরটা এক্সলির কাছে পৌঁছে গেলে সেই প্লেনটাকে দ্রুত লোকেট করতে বলে, কিন্তু প্লেনের বাইরে মেটেরিয়াল লাগানোর কারণে রাডারের সিগন্যালে তখনও ধরা পড়ছিল না। তবে ক্যামেলা হঠাৎ এক মারাত্মক বুদ্ধি বের করে সেই প্লেনটাকে বারবার এদিক সেদিক করতে থাকে, যার ফলে প্লেনের উপরে লাগানো প্লেটগুলো মুহূর্তে খুলে যেতে শুরু করে। ইয়র্গানসনের লোকদেরকে সে জানায় যে স্বর্ণের বারগুলো ওজনের কারণে এমনটা হচ্ছে। তারপর প্লেটগুলো খুলে পড়ে রাডারে এবার প্লেনের সিগন্যাল ধরা পড়ে। আর হেক্সলি এই নিউজটা পাওয়া মাত্র ন্যাটোকে কন্ট্যাক্ট করতে বলে, কারণ সে যে কোনো মূল্যে এই গোল্ডগুলোকে ইয়র্গানসনের হাতে পড়তে দেবে না। তাই প্লেনের মধ্যে ইয়াবি থাকা সত্ত্বেও ন্যাটোর সাহায্যে প্লেনটাকে শুট ডাউন করার সিদ্ধান্ত নেওয়া হয়। এর জন্য সে তাদেরকে বলে যে এই প্লেনে কিছু আসামি আছে, আর তাদের কাছে ইনফরমেশন পেয়ে তাৎক্ষণিক ন্যাটোর 2 ফাইটার জেটে রওনা দেয়। সেই প্লেনগুলো কাছাকাছি গিয়ে তারা পাইলটকে আইডেন্টিটি কনফার্ম করতে বলে, কিন্তু ইয়র্গানসনের লোকেরা ক্যামেলাকে কথা বলতে দেয় না। এদিকে ইএটিসি থেকে হ্যারি ন্যাটো অফিসারদেরকে জানায় যে এই প্লেনে কিছু সিভিলিয়ান রয়েছে। তখন সে অফিসার হেক্সলিকে যোগাযোগ করে, কিন্তু তবুও সে প্লেনটাকে ব্লাস্ট করার সিদ্ধান্তে অটল থাকে। এবার তার কথায় ন্যাটো 60 সেকেন্ডে ওয়ার্নিং দিয়ে মিসাইল ফায়ার করার জন্য রেডি হয়, যার কারণে অবস্থা বেগতিক দেখে ইয়াবি এবং সাইরাস ইয়র্গানসনের লোকেদের উপর আক্রমণ করে। তখন তাদের মধ্যে আবারও এক ফাইটিং শুরু হয়। বেশ কিছুক্ষণ চলা এই ফাইটে অবশেষে প্লেনের দরজা খুলে যায়। তখন সেই লোকগুলো প্লেন থেকে সিটকে বেরিয়ে যেতে থাকে। যতক্ষণ ইয়াবে রিমোট কন্ট্রোলে প্লেনের নিচের স্ক্রিনে লিখেছে এই প্লেনে কিছু সিভিলিয়ান আছে, তারপর অনেক কষ্টে তারা রিমোট দিয়ে দরজা অফ করে। আর ক্যামেলো প্লেনটাকে মারাত্মক স্টাইলে পুরো উল্টো অবস্থায় চলতে থাকে। এই মেসেজটা তখন ন্যাটোর নজরে আসে, আর যার কারণে তারা প্লেনটাকে শ্যুট না করে ফিরে যায়। কিন্তু ককপিটে তখনও ইয়র্গানসন আর ডানাত কর্ম্যাক সেই ক্যামেলাকে মারধর করে প্লেনটাকে নিচে নামাতে বলে। তখন ক্যামেলা প্লেনের তীব্র গতিতে এক নোজ ড্রাইভ দেয়। আচমকা ড্রাইভ দেওয়ার কারণে কর্ম্যাক ককপিটে বাড়ি খেয়ে জ্ঞান হারিয়ে ফেলে। আর এই ড্রাইভ দিতে গিয়ে ক্যামেলার হাতটা মুচকে যায়। এবার অ্যাবি ও সাইরাস কোনোভাবে প্লেনটাকে নিজের কন্ট্রোলে আনার চেষ্টা করতে থাকে, কিন্তু প্লেনে পাকায় একটা প্লেট আঘাত না পড়ে প্লেন তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, যার ফলে প্লেনটা খুব দ্রুত নিচের দিকে ক্র্যাশ হতে থাকে।
এদিকে ইয়র্গানসনের বাড়িতে তার সাথে দেখা করতে এসেছিল লিভিয়ান গ্রুপে হ্যাকার টিম। সে তাদেরকে কথা দেয় যে আর কয়েক মিনিটের মধ্যে তাদের সামনে গোল্ড এসে হাজির হবে, কিন্তু সেটা যে এভাবে আসবে তার চিন্তাও করতে পারেনি, কারণ জেট প্লেনটা লিটারেলি তার বাড়ির সামনে এসে ক্র্যাশ করে বসে। এত কাহিনী করার পরও শেষমেশ গোল্ডগুলো তার হাতে এসে পড়ছে। তবে প্লেন ক্র্যাশ করার পরেও সাইরাস এবং তার সঙ্গীরা বেঁচে যায়, কিন্তু ইয়র্গানসন এবার বন্দুক হাতে নিয়ে তাদের দিকে এগিয়ে আসে। অন্যদিকে লিভিয়ানও যখন বুঝতে পারে যে ইন্টারপোল তাদের পিছনে লেগে গেছে, তখন তারাই ডিল থেকে সরে যেতে চায়। তখন ইয়র্গানসন তাদের লিডারকে সবার সামনে গুলি করে সাথে পাঠিয়ে দেয়। এরপর সে ইয়াবিও সারাসকে জিজ্ঞেস করে তোমাদের মধ্যে ইন্টারপোল এজেন্টকে। এখানে ইয়াবি উত্তর দেওয়ার আগে সারাস জানায় যে সে হলো ইন্টারপোল এজেন্ট। ইয়র্গানসন তাকে সাথে সাথে খতম করতে যায়, কিন্তু ইতিমধ্যে এক্সলির নেতৃত্বে এই ইন্টারপোল ফোর্স সেখানে এসে পড়ে। এবার তাদের সামনে ইয়র্গানসনের পুরো ইনোসেন্ট সাজার আক্রমণে করতে থাকে। সে বলে এই লোকগুলো জেট চিন্তায় করে আমার বাড়িতে অনুপ্রবেশ করেছিল, তাই আমি নিজেকে বাঁচানোর জন্য গুলি চালিয়েছি। কিন্তু সে তো জানতো না যে তার সামনে দাঁড়িয়ে আছে সাইরাস নামের এক মাস্টারমাইন্ড। সাইরাস আর ইয়াবি ধরা পড়লেও ম্যাগনাস কিন্তু পালিয়ে গিয়েছিল। অন্যদিকে মিশন আর ডেন্টন তখনও ইয়ারবাসের মধ্যে। তখন ইয়র্গানসন লিভিয়ান এজেন্টকে গুলি করা সেই দৃশ্যটা ক্যামেরায় রেকর্ড হয়ে যায়। পাশে কিয়াস অবস্থায় পড়ে থাকা প্লেনের গায়ে বেশ কিছু ক্যামেরা লাগানো ছিল, তাই সাইরাসের কথা এই ক্যামেরা দিয়ে মিনসুনের পুরো ব্যাপারটা রেকর্ড করে নেয়। আর এবার সাইরাস সবার সামনে সে ভিডিওটা দেখে দেয়। তখন ইন্টারপোলে ফাইনালি ইয়র্গানসনের ক্রাইম এভিডেন্স পেয়ে তাকে অ্যারেস্ট করে ফেলে। এভাবে ভালো ভালো সব কিছু শেষ হয়ে যেতে পারতো, কিন্তু ইয়াবি ওটা জানতে পারে যে হেক্সলি তাদের প্লেনটাকে শ্যুট করে আদেশ দিয়েছিল, আর সাথে সাথে তাকে এক থাপ্পড় মেরে ইন্টারপোল থেকে রিজাইন করে নেয়। তারপর কী হবে তা তো আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। ফাইনালি ইয়াবি সাইরাসের তরে যোগ দিয়ে তাদের একজন হয়ে ওঠে। এর কয়েক সপ্তাহ পর সাইরাস হঠাৎ তাকে একটা সারপ্রাইজ দেয়। যে লোকটা ছোটোবেলায় তার স্কুল থেকে দামে পেন্টিং চুরি করেছিল, সাইরাস তাকে খুঁজে বের করে। আর সে পেন্টিংটাও সে নিজেকে নিয়ে স্কুলে ফেরত দিয়ে দিয়েছে। শুধু তাই নয়, সাইরাস এবার তার কাছে রিভিল করে সবচেয়ে বড় টুইস্ট, আসলে গোল্ড কিন্তু তাদের থেকে হাতছাড়া হয়ে যায়নি, বরঞ্চ তার কথা ম্যাগনাস আগে থেকে নকল গোল্ড বার তৈরি করে রেখেছিল। আর ঠিক সেম টাইপের একটা ভল্টে তারা নকল গোল্ডগুলো একই প্লেনে কার্গোতে পাঠায়। অর্থাৎ ম্যাগনাস যখন ভল্ট খুলতে গিয়েছিল তখন সে আসল ভল্টটিকে সমুদ্রের ভিতরে ফেলে দেয়, তার বদলে নকল ভল্টটিকে সে কার্গো কম্পার্টমেন্টে রেখে দিয়েছিল। মানে হেক্সলি আসলে সেই নকল গোল্ডগুলো হাতে পেয়েছে। শুধু তাই নয়, লুক আসলে তাদেরকে ছেড়ে চলে যায়নি, বরঞ্চ তার দায়িত্ব ছিল গোল্ড ভল্টটিকে ঠিকঠাক মতন সমুদ্রের মধ্যে ফেলা। বাইরে ভাই, এই লেভেলে অসাধারণ প্ল্যান তো লিটারেলি মাইনে আসতে মতো। যাই হোক, ইয়াবিও সাইরাস এবার পুরো দলের সাথে একত্রিত হয়। তারপর তারা সমুদ্র থেকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে বলটাকে উপর তোলে। অর্থাৎ তাদের পোর্ট থেকে এখন কোটি কোটি টাকার মালিক। তাই তারা সকলে মিলে মনে খুশিতে পার্টি করতে থাকে। আর এদিকে সাইরাস আর ইয়াবের মধ্যে নতুন সম্পর্ক গড়ে ওঠে। ফাইনালি এই অসাধারণ এন্ডিংয়ের মধ্য দিয়ে এই থ্রিলার মুভিটা এখানেই শেষ হয়। তো ভিডিওটা ভালো লেগে থাকলে কমেন্টস, লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। সে পর্যন্ত খোদা হাফেজ।